গুড মর্নিং স্টুডেন্টস, আমি শরদেন্দু মহাদাস, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স টিভি। আজকে তাপের শেষ পার্টটুকুন করাবো, কিছু অঙ্ক করাবো তাপ সম্পর্কিত, এবং সেই সম্পর্কিত অঙ্কগুলো করলে আমাদের এই পার্টটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তাপের প্রথম অঙ্কটা নিচ্ছে আমি এখানে একটা পেজের মধ্যে সমস্ত অঙ্কগুলো যেগুলো আজকে করাবো সেগুলোকে আমি লিখে নিয়েছি। এই পেজটা তোমাদের পাঠিয়ে দেওয়া হবে এবং এটা ধরে ধরে আমি অঙ্কগুলোকে করছি। এখানে সব বিশেষ বিশেষ অঙ্কগুলো আছে যেগুলো তোমরা শিখলে মোটামুটি তাপ রিলেটেড কোনো সমস্যা তোমাদের থাকবে না। এই ধাঁচের অঙ্কগুলা করতে পারলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, প্রথম অঙ্কটা হচ্ছে 3 কেজি ভরের একটি তামার পাতের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে কত তাপ লাগে। তাহলে এখানে কি দিয়েছে? তামার পাতের ভর। তাহলে তামার পাত এখানে কি হচ্ছে? উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি হচ্ছে। তাহলে তামার পাত কর্তৃক গৃহীত তাপ, তাপ এখানে গৃহীত হচ্ছে, তাই তো। H ইকুয়ালস টু এম এস T2 মাইনাস T1। এটা উষ্ণতা বৃদ্ধি হতে পারে, উষ্ণতা হ্রাস হতে পারে। এটা হচ্ছে মেইনলি T2 মাইনাস T1 দিয়ে উষ্ণতার পরিবর্তনকে বোঝায়, তাই তো। আর এখানে যেটা দেওয়া তোমাদের অঙ্ক, সেখানে কিন্তু প্রাথমিক আর অন্তিম উষ্ণতা দেওয়া হয়নি, ডাইরেক্ট উষ্ণতার পরিবর্তন অর্থাৎ বিয়োগফলটাকেই কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা নিয়ে নিচ্ছি এক এক করে, লিখে নিব ডান সাইডে গৃহীত তাপ ইকুয়ালস টু H ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন ভর M ইকুয়ালস টু 3 কেজি। এবার এগুলা সব সিজিএস এ আছে, দেখতে পাচ্ছ, ক্যালোরি, গ্রাম, ডিগ্রি সেলসিয়াস, তাই জন্য 3 কেজি মানে 3000 গ্রাম। আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ S ইকুয়ালস টু 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক তাপের পর আছে হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। এখানে কি হয়েছে? উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, রাইট। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস যেটা কিছু হতে পারে, এখানে উষ্ণতার পরিবর্তনটাকে দেওয়া আছে, পরিবর্তনটাকে দেওয়া আছে। এই পরিবর্তনটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। এটা এরকমও হতে পারে, এটা 20, এটা 10 তাই 10, এটা 25, এটা 15 তাই 10, কোনোভাবে হতে পারে। আমাদের জাস্ট উষ্ণতার পরিবর্তনটা দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে গৃহীত তাপের মান কত হবে? সো অর দিয়ে এক এক করে মান বসিয়ে দেই। এইচ আমি জানি না, এম এর ভর হলো হচ্ছে 3000 গ্রাম, এস এর মান হচ্ছে 0.09 আর T2 মাইনাস T1 হচ্ছে 10। এত ব্র্যাকেট দিয়ে দিয়ে দাও ক্যালোরি, এটা এইচ এর একক হবে, তাই তো। তাহলে 3000 ইন্টু 0.09, পয়েন্ট তুললে এখানে হবে 100, এত ক্যালোরি। তাহলে এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, তাহলে 3 নং 27, আর 27-এর পিছনে দুটো শূন্য, এত ক্যালোরি। তাহলে উত্তর দিয়ে লিখবা 2700 ক্যালোরি। ঠিক আছে, এই হচ্ছে প্রথম অঙ্ক। নেক্সট অঙ্কতে কি বলছে? 10 গ্রাম ভরের কোনো বস্তুর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে 35 ডিগ্রি সেলসিয়াস করতে 12 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ নির্ণয় করো। এখানে দেখো ভর দিয়ে দিয়েছে, ভরের মান কত? 10 গ্রাম। 25 থেকে 35, 25 থেকে 35 অর্থাৎ এক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। তাহলে 35 মাইনাস 25 করলে আমরা উষ্ণতা বৃদ্ধির পরিমাণটা পেয়ে যাব 10 ডিগ্রি সেলসিয়াস। আর 12 ক্যালোরি তাপ লেগেছে, তাপের মান হচ্ছে 12 ক্যালোরি। কিন্তু বলছে যে উপাদানের আপেক্ষিক তাপ নির্ণয় করো। তাহলে আপেক্ষিক তাপটা কত সেটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে এক্ষেত্রে। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তাই জন্য এখানে কি হবে? নিশ্চয়ই তাপ গ্রহণ করেছে, তাই উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। তাহলে বস্তু কর্তৃক গৃহীত তাপ H equals to ms T2 minus T1। এবার এক এক করে মানগুলো বসাই। और H এর ভ্যালু 12 ক্যালোরি, M এর ভ্যালু 10 গ্রাম, S এর ভ্যালু জানি না, T2 minus T1 উষ্ণতা পরিবর্তন 10। এখনই কিন্তু কোনো একক বসাবো না, আমাকে বের করতে হবে S। তাহলে S ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? 12 ডিভাইডেড বাই 10 ইন্টু 10। ঠিক আছে, এই 10টাকে এর নিচে পাঠিয়ে দিলাম, এর 10টাকে এর নিচে পাঠিয়ে দিলাম। ঠিক আছে,
তারপর অদল বদল করে দিলাম, নাহলে আর একটা স্টেপ করে দিচ্ছি তোমাদের জন্য। এই গোটাগুটি বাম পক্ষে নিয়ে আসো, 10 ইন্টু এস ইন্টু 10, আর এটা গোটাগুটি ডান পক্ষে নিয়ে আসো 12। তাহলে এস এর মান কত হবে? 12। এই 10টাকে নিচে নামাও, এই 10টাকেও নিচে নামাও, অর্থাৎ 12 ডিভাইডেড বাই 100, তার মানে 0.12 এককটা দিয়ে দাও। লাস্টে যখন অ্যান্সারটা লিখবা তখন এককটা দিয়ে দিবা। একক কি হবে? সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আলটিমেটলি সবার শেষে যখন অঙ্কটা কমপ্লিট হবে তখন অতএব করে যেটা বার করবা সেটা বাম দিকে লিখে ডান দিকে উত্তরটা লিখে তার পাশে এককটা দিয়ে দেবা। উত্তর হচ্ছে 0.12 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস হলো। এরপর নেক্সট অঙ্কতে চলে আসতেছি। 60 গ্রাম ভরের এক খণ্ড লোহার তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস এ কমালে কত তাপ বর্জিত হবে? তাহলে এক্ষেত্রে 200 ডিগ্রি সেলসিয়াস ছিল প্রথমে উষ্ণতা, সেখান থেকে তাপ হারালো, হারিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নেমে আসলো উষ্ণতা। তাপ হারালে মানে অর্থাৎ তাপ হারানো মানে কি? তাপ বর্জন করলে উষ্ণতা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে, 200 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নেমে আসছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? 60 গ্রাম ভর কত তাপ বর্জিত হবে? তাহলে এখানে গৃহীত জায়গায় কি হবে? বর্জিত তাপ এইচ, এটা মানটা বার করতে হবে। আপেক্ষিক তাপ লোহার কত? 0.12 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আর উষ্ণতা বৃদ্ধি কত হচ্ছে? এখানে উষ্ণতা বৃদ্ধি না, এখানে হবে উষ্ণতা হ্রাস। উষ্ণতা হ্রাস হবে এখানে। যেটা উষ্ণতার পরিবর্তন, সেটা উষ্ণতার পরিবর্তন হচ্ছে T1 মাইনাস T2 হবে। প্রথমে ছিল 200, তারপর হলো হচ্ছে 100 এত ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটা হবে 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখানে যে প্রারম্ভিক উষ্ণতা সেটা ছিল বেশি, ঠিক আছে, আর অন্তিম উষ্ণতা হলো কম। তাহলে এখানে উষ্ণতা পরিবর্তন 100 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এখানে প্রথমে উষ্ণতা ছিল বেশি, পরে উষ্ণতা হলো কম, তাই এখানে কি হচ্ছে? উষ্ণতা হ্রাস পাচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে না। ঠিক আছে, তাহলে উষ্ণতা হ্রাস পাচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এবার এখানে মানগুলো বসায় দেই। এখানে একটু ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ প্রারম্ভিক উষ্ণতাটা বেশি, অন্তিম উষ্ণতাটা কম। তাহলে সবসময় বেশি থেকে কম বিয়োগ করে এটা সবসময় পজিটিভ রাখবা। ঠিক আছে, খালি এখানে কথাটা লিখবা হ্রাস, বৃদ্ধি, এই কথাটা খালি চেঞ্জ করবা, ব্যাস, আর কিছু না। এইচ লিখলা, এটা ভ্যালু 60 গ্রাম, এস এর ভ্যালু 0.12, আর উষ্ণতা পরিবর্তন তোমার 100। তাহলে এখানে কত দাঁড়ালো? পয়েন্ট তোলো, 100। আচ্ছা, এই জিরোটার দরকার নেই তাই কেটে দিলাম। ঠিক আছে, পয়েন্টের আগে জিরোর কি কোনো দরকার আছে? দরকার নেই, তাই কেটে দিলাম। এবার এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য কাটলাম। তারপর 6 12 72, আচ্ছা ঠিক, তার সাথে একটা শূন্য জাস্ট যোগ হলো, তাহলে 720 ক্যালোরি। তাহলে এখানে উত্তরটা লিখবা 720 ক্যালোরি। এ হয়ে গেল তৃতীয় অঙ্ক। এবার আমরা চলে আসছি চতুর্থ অঙ্কে। দেখো, 50 গ্রাম ভরের একটি তামার বাটখারার উষ্ণতা 90 ডিগ্রি সেলসিয়াস। বাটখারাটিকে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম জলে ডোবানো হলো, অন্তিম উষ্ণতা কত হবে? তাহলে দেখো এখানে কি হচ্ছে? একটা বাটখারা আছে। এবার এটা একটু আলাদা টাইপের অঙ্ক। এখানে কি করছে? একটা পাত্র আছে, পাত্রে ধরো জল আছে, ঠিক আছে। এবার পাত্রের মধ্যে কি হচ্ছে? একটা লোহার বাটখারাকে ফেলে দেওয়া হলো। ধরো এখানে একটা লোহার বাটখারা আছে, এরকম গোল ধরনের একটা লোহার বাটখারা। এবার লোহার বাটখারাটার উষ্ণতা 90 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস, ভালো কথা। আর জলের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, ভালো কথা। এরপর বলছে যে বাটখারাটার ভর 50 গ্রাম, আর জলের কি ভরটা দিয়ে দিয়েছে? হ্যাঁ, জলের ভর হচ্ছে 100 গ্রাম। দুটো আলাদা বস্তু আছে, ঠিক আছে, এটার উষ্ণতা বেশি, এটার উষ্ণতা কম, ঠিক আছে। এবার যখন এই বাটখারাটাকে এই জলের মধ্যে ফেলে দেওয়া হবে,
তখন তোমার কমন সেন্স কি বলে 90 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাটখারাটা কি হবে, তাপ হারাবে, কারণ এটা বেশি উষ্ণতা, ওর উষ্ণতাটা কিন্তু বেশি। আর যে জলটা আছে 100 গ্রাম জল, তার কি হচ্ছে উষ্ণতাটা কম, তাহলে সে তাপ গ্রহণ করবে। তাহলে একটা সময় এমন একটা সময় পৌঁছাবে যখন কি হবে, তাপীয় সাম্যাবস্থায় পৌঁছাবে, অর্থাৎ তখন বাটখারা আর জল দুটোর কিন্তু সেম টেম্পারেচারে থাকবে, ঠিক আছে, দুটো সেম টেম্পারেচারে চলে আসবে, ঠিক আছে। তো এই অন্তিম উষ্ণতাটা কি হবে, সেটাই সেম টেম্পারেচারটা কত হবে মান, সেটাই আমরা ধরতে হবে, ঠিক আছে। সে ফর এক্সাম্পল এখানে বাটখারার উষ্ণতা হলো হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস, এটা টপ উষ্ণতা, আর জলের উষ্ণতা কত হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে কমতে 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 একটা জায়গায় ফিক্সড হবে, এটা বাড়তে 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 একটা জায়গায় ফিক্সড হবে, সেটা হবে আমার হচ্ছে বাটখারা আর জলের মিলিত উষ্ণতা, অন্তিম উষ্ণতা। যখন মিশিয়ে দেওয়া হবে, দুটাকে যোগ করে দেওয়া হবে, তখন যে অন্তিম উষ্ণতাটা পৌঁছাবে সেটা হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এটা বাড়তে বাড়তে টিতে পৌঁছাবে, আর এটা কমতে কমতে টিতে পৌঁছাবে। তখন আমরা বার করব যে এই পাত্রের মধ্যে যখন এখন বাটখারাটা ডোবানো আছে, তখন যে একটা সুনির্দিষ্ট উষ্ণতায় দুজন মিলে পৌঁছাবে, সেই উষ্ণতাটার মান কত হবে। তাহলে সেই উষ্ণতাটা হবে বাটখারার থেকে কম কিন্তু জলের উষ্ণতা থেকে বেশি, এটা কিন্তু মাথায় রাখবা, বাটখারার থেকে কম আর জলের উষ্ণতা থেকে বেশি, ব্যাস। তাহলে আমরা ধরে নিচ্ছি, প্রথমে ধরি অন্তিম উষ্ণতা, ধরি অন্তিম উষ্ণতা T ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে লোহার তৈরি বাটখারা, তাই তো, লোহা না, এটা হচ্ছে তামা, তামার আপেক্ষিক তাপ দিয়ে দিয়েছে, ঠিক 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 ঠিক, আচ্ছা। তাহলে তামার বাটখারা কর্তৃক গৃহীত, খাড়া কর্তৃক, আচ্ছা, তামার বাটখারা যেহেতু উষ্ণতা বেশি, তাহলে তামার বাটখারা কি করবে, তাপ বর্জন করবে, তাহলে তামার বাটখারা কর্তৃক বর্জিত তাপ, বর্জিত তাপ কি হবে, আমরা H1 ধরতেছি, এই তাপটার মান H1 ইকুয়ালস টু তামার বাটখারার ভর, তামার বাটখারার আপেক্ষিক তাপ, আর তামার বাটখারার হচ্ছে অন্তিম উষ্ণতা, যেটা যেটা প্রাথমিক উষ্ণতার থেকে বেশি হবে। তাহলে আমরা তামার বাটখারার প্রাথমিক উষ্ণতা হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াস, আর তামার বাটখারাটা উষ্ণতা কমে দাঁড়ালো T ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে ধরি অন্তিম উষ্ণতা T ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে এখানে আরেক কটা লাইন লিখে নাও, তামার বাটখারাটির প্রাথমিক উষ্ণতা, তামার বাটখারাটির প্রাথমিক উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে জলের প্রাথমিক উষ্ণতা T2 ডিগ্রি সেলসিয়াস। আমরা পরপর পরপর করে লিখে নিই, প্রথমে ধরে নিচ্ছি অন্তিম উষ্ণতা যেটা, সেটা T ডিগ্রি সেলসিয়াস, তারপরের লাইনে লেখো তামার বাটখারাটির প্রাথমিক উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস, আর জলের প্রাথমিক উষ্ণতা হচ্ছে T2 ডিগ্রি সেলসিয়াস, ওকে। এরপর লেখো H ইকুয়ালস টু এরপর লেখো তামার বাটখারা কর্তৃক বর্জিত তাপ H1 ইকুয়ালস টু M1S1, প্রারম্ভিক উষ্ণতা কত ছিল, প্রাথমিক উষ্ণতা T1 আর অন্তিম উষ্ণতা T, ঠিক আছে। আচ্ছা, H1 M1 এর ভ্যালু দেওয়ার কত, 50, আপেক্ষিক তাপ 0.09, প্রথমে উষ্ণতা ছিল 90, পরে উষ্ণতা জানি না, ঠিক আছে। আর জল কর্তৃক গৃহীত তাপ H2 ইকুয়ালস টু M2S2। এবার দেখো জলের ক্ষেত্রে কিন্তু 10 থেকে বেড়ে টিতে গেল, তাহলে টিটা বেশি, আমি বলেছিলাম বেশি মাইনাস কম, ঠিক আছে, টি মাইনাস T2, তাহলে এটা ভ্যালুটা পজিটিভ আসবে, রাইট। এখানে গৃহীত তাপের কথাটা বলে দিয়েছি। তাহলে জলের ভর কত হচ্ছে 100 গ্রাম,
জলের আপেক্ষিক তাপ 1, অন্তিম উষ্ণতা জানি না, প্রাথমিক উষ্ণতা কত ছিল জলের 10 ডিগ্রি সেলসিয়াস, রাইট? আর এখানে 10 বসালাম। এবার এটা তুমি পেয়ে গেছো। এবার তুমি কি করবা, ক্যালোরিমিতির মূলনীতি অ্যাপ্লাই করবা। ক্যালোরিমিতির মূলনীতি বলছে যে যে তাপ বর্জন করবে, যতটা পরিমাণ তাপ বর্জন করবে অপর বস্তুটা ঠিক ততটা পরিমাণে তাপ গ্রহণ করবে। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ ইকুয়ালস টু শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। অর্থাৎ এখানে তামার বাটখারা কর্তৃক বর্জিত তাপ, আমার জায়গা কম তাই আমি নিচে লিখলাম ইকুয়ালস টু জল কর্তৃক গৃহীত তাপ। তাহলে এ যত পরিমাণ তাপ বর্জন করবে অপর বস্তুটা ঠিক তত পরিমাণ তাপই গ্রহণ করবে। 50 ইন্টু 0.09, এখানে তাহলে লেখো 50 ইন্টু 0.09 ইন্টু 90 মাইনাস টি, আর এখানে কত হচ্ছে 100 ইন্টু 1 ইন্টু টি মাইনাস 10, তাই তো? এবার এখান থেকে টি এর ভ্যালুটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। অর করে কি করব আমরা, সোজাসুজি মাল্টিপ্লাই করে দিতে হবে, ঠিক আছে? এই জিনিসটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে 50 ইন্টু 0.09 কত হয় দেখে নেই আগে। এটা হবে 4.5 ইন্টু 90 মাইনাস টি, এটা গুণ করলেই হয়ে যাবে। আর এখানে আসলো 100 ইন্টু টি মাইনাস 10, ঠিক আছে? তাহলে 4.5 কে এবার 90 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 405 মাইনাস 4.5 টি ইকুয়ালস টু 100 টি মাইনাস 1000, ঠিক আছে? তাহলে এবার টি পার্টগুলোকে একদিকে নিয়ে চলে আসো। 104.5 টি ইকুয়ালস টু 1405, ঠিক আছে? এটাকে এইদিকে নিয়ে গেলে প্লাস, এটা এইদিকে গেলে নিয়ে প্লাস হবে। সমীকরণ সমাধান যেমন করে করে সেভাবে করবা। তাহলে 1405কে 104.5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বেরোবে। এটার অ্যান্সার দাঁড়াবে 13.44 ডিগ্রি সেলসিয়াস, 13.44 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 13.44 ডিগ্রি সেলসিয়াস চলে আসলো এটার অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হলো 70 গ্রাম ভরের একটি কঠিন বস্তুকে 70 গ্রাম ভরের একটি কঠিন বস্তুকে গরম করে 115.5 গ্রাম জলের মধ্যে ফেলে দেওয়া হলো। কঠিন বস্তুটির উষ্ণতা হ্রাস জলের উষ্ণতা বৃদ্ধির 15 গুণ হলে কঠিনের আপেক্ষিক তাপ কত? ঠিক আছে, এটা ওই একইভাবে দুটো বস্তুকে একটাকে আরেকটার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, অর্থাৎ ক্যালোরিমিতির মূলনীতি দিয়েই করতে হবে। তাহলে আমরা কি ধরে নেই, ধরে নিচ্ছি কঠিন পদার্থটা যেটা সেটার আপেক্ষিক তাপ হলো হচ্ছে এস, যেটা আমাকে বার করতে হবে। আর জলের উষ্ণতা বৃদ্ধিটা ধরে নিচ্ছি টি, আর যে তাপ বর্জন করছে সেটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি 15 গুণ, অর্থাৎ উষ্ণতা হ্রাসটা বলছে 15 গুণ, তাই তো? এই যে বলছে কঠিন বস্তুটি উষ্ণতা হ্রাস জলের উষ্ণতা বৃদ্ধি 15 গুণ, ঠিক আছে? তাহলে ধরি কি বার করতে বলেছে, কঠিনের আপেক্ষিক তাপ। ধরি কঠিন পদার্থটির আপেক্ষিক তাপ এস। ধরি কঠিন পদার্থটির আপেক্ষিক তাপ এস, ঠিক আছে? একবারেও করে দিতে পারো ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে। আচ্ছা না, কঠিন পদার্থটির আপেক্ষিক তাপ এস, জলের উষ্ণতা বৃদ্ধি
টি, তাহলে বস্তুটির উষ্ণতা হ্রাস কি বলছে, জলের উষ্ণতা বৃদ্ধি 15 গুণ, জলের উষ্ণতা বৃদ্ধির 15 গুণ। তাহলে বস্তুটি কর্তৃক বর্জিত তাপ কত দাঁড়াচ্ছে, একবারে করে দিই, ক্যালোরি মিতির মূলনীতি, বারবার করে লেখার কোনো মানে হয় না। ক্যালোরি মিতির মূলনীতি অনুসারে বস্তু কর্তৃক বর্জিত তাপ ইকুয়ালস টু জল দ্বারা গৃহীত তাপ। তাহলে বস্তুর ভর কত দিয়েছে, 70 গ্রাম, 70 গ্রাম এম ইন্টু এস ইন্টু উষ্ণতা বৃদ্ধি, জলের উষ্ণতা বৃদ্ধি, আচ্ছা বস্তুটির উষ্ণতা হ্রাস 15টি, উষ্ণতা পরিবর্তনটা কত 15টি, আর জলের ক্ষেত্রে কি হচ্ছে, তাপ গ্রহণ করছে এমএসটি, জলের ভর কত এম 115.5, এস এর ভ্যালু জলের 1, আর টি এর ভ্যালু হচ্ছে শুধুমাত্র টি, উষ্ণতা পরিবর্তনটা টি ধরেছে। তো এটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো এস এর ভ্যালু। তাহলে এস হয়ে গেল তোমার, এই সাইডে পাঠিয়ে দাও 115.5 ইন্টু 1 ইন্টু টি ডিভাইডেড বাই 70 ইন্টু 15, 15 টি মানে 15 ইন্টু টি, এরকম করে কেটে দিলাম টি গুলো, রাইট। এবার এটা যদি আমরা করি 115.5 ডিভাইডেড বাই 70 ডিভাইডেড বাই 15, এটার অ্যান্সার দাঁড়াবে 115.5 70 ডিভাইডেড বাই 70 ডিভাইডেড বাই 15, 0.11। তাহলে এটা অ্যান্সার দেখতে হবে করে 0.11 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস হবে এর অ্যান্সার, ঠিক আছে, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস হবে এর অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা ক্যালোরি মূলনীতি অনুসারে তোমরা করে দিতে পারো। এরপর আছে কোনো বস্তুর ভর আপেক্ষিক তাপ যথাক্রমে 100 গ্রাম এবং 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, ওই বস্তুর তাপগ্রাহিতা এবং জল সম নির্ণয় করো। তাহলে তাপগ্রাহিতা আর জল সম কনসেপ্টটা তো আমরা জানি, তাপগ্রাহিতা জল সম কনসেপ্ট থেকে যে ফর্মুলাটা পাচ্ছি সেটা দেখে নিই আমরা। তাপগ্রাহিতা, বস্তুর তাপগ্রাহিতা, তাপগ্রাহিতা ফর্মুলা কি এম ইন্টু এস। এবার এমটা কি, ভর কত দেওয়া আছে, আমি আর পাশে লিখলাম না, ভর যা দেওয়া আছে সেগুলো বসিয়ে দিলাম। ভর 100 গ্রাম, আপেক্ষিক তাপ 0.09, তাহলে 100-র সাথে 0.09 যদি গুণ করি তাহলে যেটা হচ্ছে এটা এককটা দাঁড়াবে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, তাই তো, ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 9 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, 9 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। আর বস্তুর জল সম যেটা দাঁড়াবে সেটাও একই ফর্মুলা, খালি এককটা হয়ে যাবে গ্রাম, এম ইন্টু এসি জল সমর ফর্মুলা। তাহলে 100 ইন্টু 0.09 এত গ্রাম, তাহলে কত হচ্ছে 9। ওকে, এটা হয়ে গেল 6 নাম্বার। এরপর চলে আসছে আর দুটো অঙ্ক বাকি, 7 আর 8। 7 নাম্বারটা খুব ইন্টারেস্টিং, বলেছে যে -10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা স্টিমে পরিণত করতে কত তাপ লাগবে। জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস আর বরফের 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে।
তার মানে -10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বরফ আছে। আগে আমি স্টেপগুলো করে দিচ্ছি, তোমরা মাথায় রাখো। প্রথমে -10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বরফ আছে, তাই তো? তাহলে -10 ডিগ্রি সেলসিয়াস থেকে কিন্তু তাপ গ্রহণ করে কি হবে, বরফ থেকে -10 ডিগ্রি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ হবে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ হবে। এখানে কিন্তু কোন তাপ হচ্ছে, বোধগম্য তাপ না লীন তাপ? যেহেতু এখানে উষ্ণতা পরিবর্তন হচ্ছে, তাহলে বোধগম্য তাপ, অর্থাৎ H=mst ফর্মুলায় কিন্তু কাজে লাগবে। এগুলা আবার পরীক্ষায় করতে বসো না, এগুলা ছক, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। এবার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস অবস্থায় পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবার জল হবে। তাহলে এখানে হবে হচ্ছে লাগবে তোমার লীন তাপ। তাহলে এখানে লীন তাপের ফর্মুলা অ্যাপ্লাই করবো। স্টেপগুলা তোমরা করে রাখো, কিন্তু এইগুলা আবার পরীক্ষা আবার ডায়াগ্রাম আঁকানোর দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য বলছি। বরফ থেকে আগে হবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বরফ, এখানে বোধগম্য তাপ লাগবে। দেন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল, অবস্থা পরিবর্তন হচ্ছে, তাই জন্য লীন তাপ লাগবে। দেন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল, এখানেও লাগবে বোধগম্য তাপ, কারণ এখানে বোধগম্য তাপ কখন লাগে, যখন উষ্ণতা পরিবর্তন হয়, ঠিক আছে? এখানে লীন তাপ, এখানে বোধগম্য তাপ। তারপর এখানে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা স্টিম, স্টিম অর্থাৎ জলীয় বাষ্পে কনভার্ট হচ্ছে। এখানে দেখো উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এখানে কি লাগবে, লীন তাপ। আগে এটাকে একটা খাতার মধ্যে ছকের মতো করে নাও, তাহলে আমাকে এই তাপ বার করতে হবে, এই তাপ বার করতে হবে, এই তাপ বার করতে হবে। চারটা স্টেপ হবে, চারটা তাপ যদি আমরা বার করতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো প্রথম স্টেপে আমরা করব যে বরফ কর্তৃক গৃহীত তাপ, বরফ কর্তৃক গৃহীত তাপ H1 = m1s1 আর উষ্ণতার পরিবর্তন, তাই তো? উষ্ণতার পরিবর্তনটাকে আমরা কি ধরি, থাক কিছু লেখার দরকার নেই, আমরা জাস্ট ফর্মুলা লেখার দরকার নেই, ডাইরেক্ট মান বসাচ্ছি। ভর হচ্ছে তোমার কত গ্রাম আছে, 10 গ্রাম বরফ, 10 আপেক্ষিক তাপ বরফের 0.5, আর উষ্ণতা বৃদ্ধি কত হচ্ছে, অন্তিম উষ্ণতা এটা, প্রাথমিক উষ্ণতা এটা, তাহলে 0 - -10। ঠিক আছে, এটা তো উষ্ণতা পরিবর্তন, এটা অন্তিম উষ্ণতা আর এটা প্রাথমিক উষ্ণতা। প্রাথমিক উষ্ণতাটা কম, অন্তিম উষ্ণতাটা বেশি, রাইট? তাহলে 10 × 0.5 ইন্টু মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে হচ্ছে 10, এখান থেকে আমাদের আসতেছে 50 ক্যালোরি। তাহলে বরফ কর্তৃক গৃহীত তাপ হয়ে গেল। এরপর কি হচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত করতে প্রয়োজনীয় লীন তাপ, করতে প্রয়োজনীয় লীন তাপ কত হবে, লীন তাপ লাগবে H2। ফর্মুলা কি, লীন তাপের m × L, m × L। তাহলে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, আর এখানে ভর হচ্ছে 10, তাহলে L কত, 80। তাহলে 10 প্রত্যেক 1 গ্রামের জন্য 80 ক্যালোরি করে লাগে, তাহলে 10 গ্রাম বরফকে 10 গ্রাম জলে কনভার্ট করতেছি, তাহলে 10 × 80 ক্যালোরি অর্থাৎ 800 ক্যালোরি কিন্তু হিট লাগবে। হয়ে গেল। তাহলে এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জলে পরিণত করতে প্রয়োজনীয় লীন তাপ। এত থেকে এত দূর হলে এবার 0 ডিগ্রি সেলসিয়াস জলকে 100 ডিগ্রি সেলসিয়াস জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, 0 ডিগ্রি সেলসিয়াস জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। এখানে তো লীন তাপ লাগতেছে না, এখানে আমাদের বোধগম্য তাপ, অর্থাৎ যে তাপটা আমরা
যে তাপের জন্য উষ্ণতার পরিবর্তন হচ্ছে সেই তাপটা লাগছে। এটাকে আমরা H3 দিয়ে করছি। আবার 10 গ্রাম ভর জলের আপেক্ষিক তাপ S, উষ্ণতা পরিবর্তন কত? অন্তিম উষ্ণতা 100, প্রাথমিক উষ্ণতা 0, তাহলে 100 মাইনাস 0, তাহলে 100, পিছনে একটা 0, এত ক্যালোরি তাপ আমাদের লাগছে, 1000 ক্যালোরি। এবার কি লাস্ট স্টেপ, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার লাস্ট স্টেপ এটা করো, উষ্ণতার স্টিমে পরিণত করতে প্রয়োজনীয় লিন তাপ। ঠিক আছে, এবার কি লাগবে? লিন তাপ লাগবে, কারণ এখানে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে তো উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। তাহলে H4 এর ভ্যালু কত দাঁড়ালো? m ইন্টু এল। m কত? 10। এবার জল থেকে স্টিম হচ্ছে, জল থেকে স্টিম, তাহলে এই অবস্থা পরিবর্তনের জন্য 1 গ্রামের জন্য কত লাগে? 537 ক্যালোরি করে। তাহলে 10 গ্রামের জন্য 10 ইন্টু 537 ক্যালোরি, কারণ আমরা জানি জল থেকে স্টিম অর্থাৎ বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 1 গ্রামে 537 ক্যালোরি, 10 গ্রামে 10 ইন্টু 537, তাহলে 5370 ক্যালোরি কিন্তু তাপ লাগছে। এই করে H1, H2, H3, H4 সবগুলোকে যোগ করে দাও। অতএব দিয়ে লিখে নাও লাস্ট লাইন, মোট প্রয়োজনীয় তাপ H equals to H1 plus H2 plus H3 plus H4, সবগুলোকে যোগ করো, কত কত আসছিল? 50 প্লাস 800 প্লাস 1000 প্লাস 5370 এত ক্যালোরি। তাহলে মোট তাপ দাঁড়ালো 7220 ক্যালোরি। তাহলে এই অবস্থার পরিবর্তন -10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা স্টিমে কনভার্ট করতে গেলে 7220 ক্যালোরি মোট তাপ যদি তুমি দাও, তাহলে এগুলা সব অবস্থা পরিবর্তন সহ সবকিছু কিন্তু তুমি লক্ষ্য করতে পারবা। ওকে, এবার লাস্ট একটা ছোট 1 মার্কসের কোশ্চেনের জন্য এটা দিয়েছি, 1 নম্বরের ছোট কোশ্চেনের জন্য। জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 5 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 5 গ্রাম জলে পরিণত করতে কত ক্যালোরি তাপ? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 5 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 5 গ্রাম জলে পরিণত করতে প্রয়োজনীয় লিন তাপ। এবার তোমাকে এখানে বুঝে নিতে হবে যে এখানে কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, 0 থেকে 0, তার জন্য এখানে যে লিন তাপ হবে সেটা H equals to ml ফর্মুলা দিয়ে আমরা m এর ভ্যালু কত আছে? 5 গ্রাম, আর এখানে 80 ক্যালোরি পার গ্রাম, তো 80 ক্যালোরি পার গ্রাম আমরা পাশে লিখে দেব যে m বরফের ভর ইকুয়ালস টু m ইকুয়ালস টু জিজ্ঞাসার জন্য বরফ গলনের লিন তাপ, বরফ গলনের লিন তাপ ইকুয়ালস টু L ইকুয়ালস টু 80 ক্যালোরি পার গ্রাম হলো। ডান সাইডে লিখে দিলাম। ও বরফের ভর জিজ্ঞাসার জন্য কেন, এটা তো দেওয়া আছে 5 গ্রাম, 5 ইন্টু 80 কত হয়? 5 আসছে 40, 400 ক্যালোরি তাপ আমার লাগবে। তাহলে উত্তর কত হবে? 400 ক্যালোরি। এই ছিল আজকের এই কটা অঙ্ক। এই কটা অঙ্ক করলে মোটামুটি যে কোনো ধাঁচের অঙ্ক কিন্তু তোমরা করতে পারো।